মানে ভাই, আমার ব্যাগে চার্জার আছে, একটু বের করে চার্জ দিই। কেমন আছেন সবাই? আচ্ছা, নূরজাহান মনে হয় একটু রাগ করছে। সমস্যা নাই, যে ভাই আমি 8টায় আসছি, ক্লাস 8টা 20 শুরু হবে। ওই যে ভাই, সকাল সকাল ক্লাস তো আসতে একটু দেরি হয়ে যায়, আর হচ্ছে আমাদের ওই যে ক্লাস হচ্ছে শুরু করতে গিয়ে টেকনিক্যাল সমস্যা ফেস করছিলাম, এই জন্য একটু ঝামেলা হয়ে গেছে। ঠিক আছে, সরি। ঠিক আছে, ওকে। তো চলেন আমরা হচ্ছে ক্লাস শুরু করে দিই, আমরা বেশি দেরি করবো না। ওকে। তো আজকে হচ্ছে আমাদের মনে হয় মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামের লাস্ট ক্লাস, এরপর আর আপনাদের কোনো রিভিশন ক্লাস দেওয়া হবে না। ঠিক আছে। তো আজকে হচ্ছে আমরা কি করবো, কেমিস্ট্রি সেকেন্ড পেপার হচ্ছে থার্ড ফোর্থ আর ফিফথ চ্যাপ্টার নিয়ে কথা বলবো। ঠিক আছে, বেশি সময় লাগবে না। এই সময় লাগবে না, আমরা জাস্ট হচ্ছে জিনিসগুলো দেখে যাবো যে কি কি পড়া লাগবে, কেমনে পড়া লাগবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা মার্ক করে দিব। ওকে। তো সবাই হচ্ছে চলেন পড়াশোনার মধ্যে চলে যাই। ওকে, আমরা রেডি করি। ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আজকে হচ্ছে আমাদের থার্ড চ্যাপ্টার কেমিস্ট্রি 29 নম্বর লেকচার। ঠিক আছে, এখানে আমরা পড়বো কি, চ্যাপ্টার 3, 4, 5। ঠিক আছে, এই তিনটা চ্যাপ্টার হচ্ছে কি করব, আমরা হচ্ছে মোটামুটি সলভ করব। ওকে, ফাইন। তো চলেন আমরা পড়াশোনা শুরু করে দিই। যে কেমিস্ট্রি 39 লেকচারে আমরা হচ্ছে চ্যাপ্টার 3, 4, 5 দেখবো, পরিমাণগত রসায়ন। এখানে তো আমরা জানি যে এটা হচ্ছে মেইনলি ম্যাথমেটিক্যাল প্রবলেম বেসড চ্যাপ্টার। ঠিক আছে, ম্যাথস গুলো হচ্ছে ভালো করে দেখা লাগে। ঠিক আছে, কারণ কি নামের মধ্যে কি আছে, পরিমাণগত। ম্যাথস গুলো হচ্ছে ভালো করে আমাদের সলভ করা লাগে। ওকে। তো চলেন আমরা হচ্ছে আস্তে আস্তে যাই। এখানে হচ্ছে যে টুকটাক আলোচনা, ঠিক আছে, যে কোনটার মধ্যে কি থাকে, মোল পরিমাণ, এগুলো হচ্ছে এই টুকটাক। ঠিক আছে, টুকটাক শর্ত প্লাস হচ্ছে সূত্রগুলো দেখতে হবে। ঠিক ঠিক আছে, টুকটাক শর্ত প্লাস সূত্রগুলো হচ্ছে আমাদের ভালো করে দেখা লাগবে। এখানে এই যে 36 গ্রাম কার্বনের মোল সংখ্যা কত, পানির মোল সংখ্যা কত, এরকম টুকটাক হচ্ছে কথাবার্তা বলতে হবে। আর আমরা তো এগুলা দেখছি আগে, যে এসটিপিতে অ্যাসিটিপিতে আয়তন কত হয়, ভর কত হয়, অ্যাভোগাড্রো নাম্বার কত, এগুলো আমাদের অলরেডি অনেক কিছু পড়া শেষ। তো এই পার্টটা ভালো করে দেখলে কি আমাদের যে অনুপরমাণু সংখ্যা হচ্ছে, আমাদের কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, অনুপরমাণুর ক্ষেত্রে হচ্ছে ওই যে আমাদের 6.02 × 10⁻23, যদি আণবিক ভর বলে এই সংখ্যা থাকবে, পরমাণু বলে কি, পরমাণু সংখ্যা দিয়ে গুণ করে দিব। ঠিক আছে, এই টুকটাক জিনিসপত্র হচ্ছে দেখে ফেলবেন। তারপর এটা হচ্ছে দেখে রাখবো, এটা দেখে রাখবো যে একটি পরমাণুর ভর কত, তারপর হচ্ছে একটি হাইড্রোজেনের কয়টি পরমাণু আছে। আর এটা কিন্তু গতই না করছি, 500টা স্বাক্ষর দিতে কত ছিল, উত্তর ছিল 5.58 × 10⁻18। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল। তো এগুলো হচ্ছে আমরা টুকটাক হচ্ছে দেখে রাখবো, এখানে আর তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। আচ্ছা, এটা দেখেন 12-13 সালে আসছিল। ঠিক আছে, যে 16 গ্রাম পরিমাণ অক্সিজেন গ্যাসে কয়টি অণু থাকে। ঠিক আছে, তো 16 গ্রাম কি, নর্মালি অক্সিজেন গ্যাস কি 32, তো 16 গ্রাম কত থাকবে, অর্ধেক থাকবে, 3.01 × 10⁻23। ওকে। তারপর যাই। আচ্ছা, এগুলো তো ওই যে অসল্টের লৌহকরণ পদ্ধতি হচ্ছে আমরা কি করতে পারি, নাইট্রিক অ্যাসিড উৎপাদন করতে পারি। তো এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই, আমরা জাস্ট হচ্ছে সামনের দিকে যদি তাকাই, এগুলো বড় বড় ম্যাথ, আমরা জাস্ট কি করে যাবো, এগুলো স্কিপ করে যাবো। ঠিক আছে, বড় ম্যাথ আমাদের পরীক্ষা আসার জন্য কখনোই ইম্পর্টেন্ট না। এগুলো টোটালি টোটালি আমরা জাস্ট স্কিপ করে যাবো, এই ম্যাথমেটিক্যাল প্রবলেম লাগবে না। আচ্ছা, সীমিত বিক্রয় বা লিমিটিং বিক্রয় যে শেষ হয়ে যায়। ঠিক আছে, যে শেষ হয়ে যায়, যে শেষ হয়ে যাবে সে হচ্ছে আমাদের কি, লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, সোজা কথা, আমি একটা বিক্রিয়া করব, বিক্রিয়া করে যে শেষ হয়ে যাবে তাকে আমরা লিমিটিং বিক্রিয়ক ধরে নিব। ঠিক আছে, তো এই অনুযায়ী হচ্ছে আমরা কাজ করব। তো তারপর হচ্ছে লিমিটিং বিক্রিয়ক দিয়ে তেমন আসবে না, এই যে উৎপাদ গ্যাসের আয়তন নির্ণয়, এগুলো দিয়ে পরীক্ষায় ভালো প্রশ্ন আসে। ঠিক আছে, তো আয়তন নির্ণয় বা মোলারিটির ক্ষেত্রে হচ্ছে আমরা কিছু জিনিস হচ্ছে যে রাখবো, যে দ্রবণের মোল সংখ্যা বাই হচ্ছে কি আয়তন, তার হচ্ছে দ্রবণের ভর বাই আণবিক ভর ইনটু হচ্ছে আয়তন। ঠিক আছে, এরকম টুকটাক হচ্ছে আমরা জিনিসগুলো দেখে রাখবো। তো এই মোলারিটির ক্ষেত্রে আমরা একটা সূত্র জেনে রাখবো, যে সি ইকুয়াল W × 1000 বা আছে কি এম ইন্টু ভি। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে আমাদের ঘনমাত্রা। ঠিক আছে, ঘনমাত্রা রিলেটেড, ডাব্লিউ হচ্ছে কি দ্রবের ভর, 1000 হচ্ছে কি সূত্রের 1000, এম হচ্ছে আণবিক ভর, ভি হচ্ছে কি আয়তন। আয়তনটা অবশ্যই কি নিতে হবে, মিলিটারি নিতে হবে। ঠিক আছে, তো এই সূত্র দিয়ে আমরা অনেক কিছু করে ফেলতে পারি। তো এখান থেকে ওই যে মোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, এগুলো তো টুকটাক আমরা আগে থেকে পড়ছি। ঠিক আছে, আজকে জাস্ট হচ্ছে জিনিসগুলো রিভিউ দেওয়া, এই জিনিসগুলো আমরা আগে থেকে দেখে রাখছি। যে নুরজান বলছে ভাই মনে হয় ঘুম থেকে উঠে দৌড় দিছে। না, দৌড় দিয়ে তারপর ঘুম থেকে উঠছি। ঠিক আছে। আচ্ছা, এখন আসি যে প্রমাণ তপন। ঠিক আছে, প্রমাণ তপন কি ভাইয়া, যার হচ্ছে ঘনমাত্রা কোনো পরিবর্তন হয় না, বা সঠিক মাত্রা কি ঘনমাত্রা জানা থাকে। তো এই যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দেখেন কি হচ্ছে, ঘনমাত্রা সঠিকভাবে জানা থাকলে সেগুলোকে আমরা বলি প্রমাণ তপন। ঠিক আছে, প্রমাণ তপন কি, ওই যে নামের মধ্যে কি থাকবে, নামের মধ্যে সি থাকে, এক্সেপশন কি ছিল, এইচসিএল। ঠিক আছে, এটা ছিল হচ্ছে এক্সেপশন। ওকে, এক্সেপশন ছিল হচ্ছে এইচসিএল, এই যে সোডিয়াম কার্বনেট, H2CO4, এগুলোতে কি সি আছে, সেগুলো এর জন্য কি, এগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ ওই যে একটাই এক্সেপশন ছিল, এইচসিএল। ওকে, তো পরীক্ষা আসার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই, মোলারিটিকে শতকরা পিপিএম এর রূপান্তর। তো এখানে হচ্ছে একটা খুবই বাটপারি সূত্র আছে, সেটা হচ্ছে যে ভাইয়ারা শিখাই দিচ্ছে মনে হয়, এস ইকুয়াল হচ্ছে 10 × X/m।
ঠিক আছে। এস হচ্ছে কি ঘনমাত্রা, এক্স হচ্ছে শতকরা পরিমাণটা, আর এম হচ্ছে আণবিক ভর। এটা দিলেই হচ্ছে আপনি নর্মাল দেখবেন যে আসে পড়ে। এখানে একটা প্রশ্ন আছে যেটা পরীক্ষায় বারবার অনেকবার আসছে, ঠিক আছে। তো এই প্রশ্নটা যদি আমরা একটু পরে সলভ করতে যাই, একটু পরে দেখবো, ঠিক আছে, একটু পরে দেখবো। তারপর এই যে পিপিএম, পিপিবি, পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, ঠিক আছে। মিলিগ্রাম পার লিটার, আর পিপিবি মানে হচ্ছে মাইক্রোগ্রাম পার লিটার, ঠিক আছে। তো এই জিনিসগুলো ভুল করবো না, এগুলো পরীক্ষা আমাদের অনেক ভাবে কাজে লাগবে। ওকে, এই যে এই ইয়েগুলো জাস্ট একবার দেখে রাখবো, যদি কিছু বলা না থাকে ডাব্লিউ বাই ভি আকারে দেওয়া আছে। ওকে, তারপর এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। এই যে যেটা বলতেছিলাম, দেখেন একটা ম্যাথ আছে অনেকবার আসছে, মেডিকেল 21-22 আসছে, শান্ত বায়োলজিক্যাল পরীক্ষা দিচ্ছি 19-20 আসছে, 14-15 আসছে, ঠিক আছে। ডিরেক্ট এটা চাইলে মুখস্থ করে ফেলতে পারেন। 0.943 যে 10% সোডিয়াম কার্বনেট। দেখেন তো এত কাহিনী করা দরকার আছে? ভাইয়া যে একটা সূত্র শিখে সেটা দিয়ে করি। এস ইকুয়াল কি 10x/m, ঠিক আছে। তো 10x/m যদি হয় তাহলে হচ্ছে আমি যদি এখানে দেখি 10 × x হচ্ছে 10%, m হচ্ছে সোডিয়াম কার্বনেটের ভর কত 106, 100/106 আপনি হিসাব করলে ঠিকই দেখবেন 0.943 এর কাছাকাছি কিছু একটা আসবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কি আনসার। ওকে, তো আমরা কিন্তু একটা ছোট্ট সূত্র দিয়ে কিন্তু আমরা জিনিসগুলো করে ফেলতে পারতেছি। ওকে ফাইন, চলো সামনে দিকে যাই। মোলারিটিকে পিপিএম এর রূপান্তর, শতকরা রূপান্তর, সোজা কথা। মোলারিটি মানে কি? মোলারিটি মানে হচ্ছে আমাদের মোল পার লিটার। মোল পার লিটারকে তারপর নিতে হবে গ্রাম পার লিটারে, গ্রাম পার লিটারকে নিতে হবে মিলিগ্রাম পার লিটারে। তাইলে কি মোলারিটিকে আমরা পিপিএম এ নিতে পারবো। মোল পার লিটারকে গ্রাম পার লিটারে নিতে হলে কি করতে হবে? আণবিক ভর দিয়ে গুণ করতে হবে। আণবিক ভর দিয়ে গুণ করার পর গ্রাম পার লিটার, তারপর সেটাকে যদি 1000 দিয়ে গুণ দেন সেটা কি মিলিগ্রাম পার লিটারে চলে যাবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের হিসাব। ওকে, তো আমরা যেন ভুল না করি, এই যে এখানে এই জিনিসগুলো বলা আছে। ভাই এই ম্যাথ গুলো কি ইম্পর্টেন্ট না? এত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট হচ্ছে রেগুলার বেসিসে একবার প্র্যাকটিস করে চলে যাবেন, ঠিক আছে। ঘনমাত্রা লঘুকরণ এটাও বেশি ইম্পর্টেন্ট। V1 M1 V2S2, ঠিক আছে। একদম সিম্পল ম্যাথ, একদম সিম্পল ম্যাথ, পরীক্ষা আসার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। জাস্ট কি করবেন, আয়তন বের করবেন, কতটুকু পানি যোগ করা লাগবে, ঠিক আছে। যে পানি যোগ করা লাগবে সেটা কি ডেল ভি, যতটুকু আয়তন দেওয়া আছে তার কি আগের পরিমাণ আয়তন বিয়োগ দিলে তখন কি হয়ে যাবে, পানি যোগের পরিমাণটা এসে পড়বে। ওকে, আচ্ছা, এখানে একটা এমসিকিউ টাইপ আছে, বাণিজ্যিক হাইড্রোক্লোরিকের ঘনমাত্রা। তো এটা হয়ে গেল। তারপর হচ্ছে বাণিজ্যিক হাইড্রোক্লোরিক অ্যাসিড তো বললাম, সালফিউরিক অ্যাসিডও দেখে রাখি 18 মোল পার 18 মোলার। আর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড করে 8 থেকে 12। ওকে, প্রশমন বিক্রিয়া, প্রশমন বিন্দু, ঠিক আছে। এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কি প্রশমন বিক্রিয়া কখন আমরা প্রশমন বিন্দু পাবো, এই সেই। নর্মালি আমরা পিএইচ মিটারে কি দেখি, যে পিএইচ মিটারে হচ্ছে 0 থেকে 14 মার্ক করা থাকে। তো আমাদের প্রশমন বিন্দু কতর মধ্যে থাকে, 7-এর মধ্যে থাকে না? তো এখানে হচ্ছে এই জিনিসটা খেয়াল করবেন যে এই যে প্রশমন বিন্দু পিএইচ মান হচ্ছে 7, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এটা থাকবে না। দেখেন সবল অ্যাসিড আর আমরা হচ্ছে দুর্বল ক্ষার নিয়ে যখন কাজ করব, বা সবল অ্যাসিড সবল ক্ষার নিয়ে যখন আমরা কাজ করব, তখন হচ্ছে খেয়াল করেন এই যে সবল অ্যাসিড সবল ক্ষার নিয়ে কাজ করলে পিএইচ কি হয় 7 হয়, এবং যে কোনো নির্দেশকের জন্য সেটা কি হবে কার্যকর হবে, কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু কাহিনী হবে যখন দুর্বল অ্যাসিড সবল ক্ষারে চলে যাব। দুর্বল অ্যাসিড মানে কি, তার অ্যাসিডিটি কম, ক্ষারের দিকে বেশি চলে যাবে। তো খেয়াল করবেন তখন হচ্ছে পিএইচ মানটা কতর মধ্যে চলে যায়, পিএইচ গ্রেটার দেন 7 হয়ে যায়, 8.8। কোনটা কোনটা ব্যবহার করা হয় ভাইয়া, খুবই খুবই ইম্পর্টেন্ট, ফেনফথ্যালিন আর থাইমোল ব্লু, খুবই খুবই ইম্পর্টেন্ট। দুর্বল অ্যাসিড সবল ক্ষারের জন্য আমাদের নির্দেশক ফেনফথ্যালিন, থাইমোল ব্লু। তার মানে কি এটা বুঝতে পারতেছি যে সবল অ্যাসিড দুর্বল ক্ষারের ক্ষেত্রে সেম জিনিস হবে, 5.27 এর কাছাকাছি চলে যায় নির্দেশকের পিএইচ। তারপর হচ্ছে আমরা কি ইউজ করি, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, পরীক্ষা আসার জন্য ইম্পর্টেন্ট। ফেনফথ্যালিনটা কিন্তু বেশ ভালো ইম্পর্টেন্ট, ঠিক আছে। দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার, এটার কোনো কি হয় না, নির্দিষ্ট কোনো পিএইচ পরিবর্তন হয় না। দেখেন প্রশ্ন, কোন নির্দেশকের হঠাৎ বর্ণ পরিবর্তন সঠিকভাবে পাওয়া যায় না, কোন নির্দেশক কার্যকর হয় না, খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এগুলো গেল। এখন এই যে ভাই এই ম্যাথ গুলো কি করা লাগবে? এই ম্যাথ গুলো হচ্ছে যে ছোটখাটো ম্যাথ যেগুলো আছে সেগুলো হচ্ছে মাঝে মধ্যে প্র্যাকটিস করা লাগে। এগুলো কিন্তু আমরা অলরেডি করছি, ঠিক আছে। যে ভাই ক্লাস নিচ্ছে আপনাদের অবশ্যই করাই দিছে আই থিংক। এগুলো শেষ, এগুলো লাগবে না। আচ্ছা, জারণ বিজারণের ক্ষেত্রে এখানে ভাইয়া প্রশ্ন কি আসবে, এখানে ভাইয়া মেইনলি প্রশ্ন আসবে হচ্ছে যে আমাদের জারক কারা, বিজারক কারা, ঠিক আছে। তো এই জারক বিজারক জিনিসগুলো হচ্ছে আমাদের গায়ে লাগবে। এখন কথা হচ্ছে এই যে গায়ে লাগানোর মতো করেই আমাদের পড়তে হবে, ঠিক আছে। কারণ কি এই যে জারণ পদার্থের ক্ষেত্রে কে সবচেয়ে শক্তিশালী জারক, ফ্লোরিন হচ্ছে এখানে সবচেয়ে শক্তিশালী জারক। জারক পদার্থের উদাহরণ যেগুলো মার্ক করে দিচ্ছি সেগুলো ভালো করে পড়বেন। ফ্লোরিন, ওজোন, সালফার ডাইঅক্সাইড, এগুলো একটু ভালো করে দেখবো। তারপর তরল জারক পদার্থের ক্ষেত্রে ব্রোমিন, পারক্সাইড, এগুলো ভালো করে দেখবো। কঠিনের ক্ষেত্রে হচ্ছে K2Cr2O7, KMnO4, FeCl3, এগুলো হচ্ছে ভালো করে দেখবেন, যেগুলো ভাইয়া মার্ক করে দিতেছি। গ্যাসীয় ক্ষেত্রে কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, দেখেন সালফার ডাইঅক্সাইড দুই জায়গায় আছে, জারক বিজারক উঠাই, ঠিক আছে। তরল বিজারকের ক্ষেত্রে
সালফিউরাস অ্যাসিড, ভালো করে দেখবেন কঠিন বিজারকের ক্ষেত্রে এই যে অক্সালিক অ্যাসিড, তারপর হচ্ছে FeCl2 FeSO4, এগুলো একটু ভালো করে দেখবেন, ঠিক আছে? যেগুলো ভাইয়া মার্ক করে দিছি, কোনগুলা জারক পদার্থ কোনগুলা বিজারক পদার্থ, ঠিক আছে? এখন আসি যে ভাইয়া কোন ক্ষেত্রে হচ্ছে মানে জারক বিজারক হচ্ছে তারা হচ্ছে কি উভয় হিসেবে কাজ করবে, ঠিক আছে? তো উভয় হিসেবে কাজ করবে যখন, তো এই জিনিসগুলো হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে পড়ে ফেলতে পারবো, ঠিক আছে? তো দেখেন সালফার ডাইঅক্সাইড আছে, ওজোন আছে, ঠিক আছে? এরকম টুকটাক জিনিস হচ্ছে আমাদের কি উভয় হিসেবে কাজ করবে, ভুল যেন না করি। আচ্ছা, এটা গেল। আচ্ছা, তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে এভাবে মনে রাখতে পারেন একটা নিউমোনিক দিয়ে, যে জারক বিজারক উভয়, জারক প্লাস বিজারক উভয়। তো এটা হচ্ছে একটা নিউমোনিক দিয়ে মনে রাখতে পারেন, সেটা হচ্ছে ও সাথী ফিরবো না হায়, ঠিক আছে? ও দিয়ে হচ্ছে ওজন, সাথী দিয়ে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, ফিরবো না দিয়ে হচ্ছে ফেরাস সালফেট, ঠিক আছে? হাই দিয়ে হচ্ছে H2O2, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে এটা ভালো করে দেখতে পারেন। এই যে ভাই আছে লিখে দিচ্ছি, ওর সাথে ফিরবো না হাই, ওজন, সালফার ডাইঅক্সাইড, ফেরাস সালফেট, H2O2, ঠিক আছে? সো ভুল যেন না করি। তারপর জারণ সংখ্যা এখানে টুকটাক হচ্ছে ওই যে বিভিন্ন মৌলের ক্ষেত্রে আমাদের জারণ সংখ্যা বের করতে পারলে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা আমরা যেভাবে বের করি, তো এগুলো হচ্ছে খুবই বেসিক জিনিস, ঠিক আছে? এই দুইটা একটু ভালো করে দেখে রাখেন। আচ্ছা, এগুলো গেল। উম এখানে আর তেমন ইম্পর্টেন্ট কিছু, এই যে আপনারা 472 পৃষ্ঠা যখন যাবেন দেখবেন যে কিছু জারণ সংখ্যা জারণ মান দেওয়া আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে একবার করে দেখে রাখেন, ঠিক আছে? একবার করে জাস্ট দেখে রাখবেন। জারক বিজারক সনাক্তকরণ এটা আমাদের পরীক্ষায় আপাতত লাগতেছে না যে FeO জারক বিজারক উভয় রূপে কাজ করে, ঠিক আছে? এরকম কথাবার্তা আসতে পারে। তো আচ্ছা, এখন আসি এই যে এই বক্সগুলোর ক্ষেত্রে 1 নাম্বার, 2 নাম্বার, 6 নাম্বার, ঠিক আছে? খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভাই 1 2 6 এর ক্ষেত্রে কি পড়বো? মেইনলি 2 নাম্বার কলাম পড়বো, লাস্ট কলামটা পড়বো, ঠিক আছে? তাহলে কি আগের অবস্থা পরের অবস্থা জানলে কি আপনি কতগুলো ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম আমরা বুঝতে পারতেছি, ঠিক আছে? তো এই বক্সের ক্ষেত্রে পরের ক্ষেত্রে দেখেন একটা বক্স আছে, এই বক্সের ক্ষেত্রে কি 1 5 6 আর হচ্ছে 7 8, এগুলোর ক্ষেত্রে 2 নাম্বার কলাম পড়বো, 5 নাম্বার কলাম পড়বো, ঠিক আছে? জাস্ট একবার করে কি এগুলো হচ্ছে রিডিং দিয়ে রাখবো, আগের অবস্থা কি পরের অবস্থা কি। এখন মজার জিনিস হচ্ছে এই জিনিসগুলো আমাদের আর কাজে লাগে না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের জন্য খুবই মানে স্যাটিসফাইং একটা জিনিস, এই জিনিস হচ্ছে এইচএসসি তে পড়তে গিয়ে মাথাটা নষ্ট হয়ে যেত, ওকে? তো এখন হচ্ছে আমাদের এই জিনিসগুলো কাজে লাগতেছে না। আচ্ছা, তো এই যে কত গ্রাম আয়রন টায়রন, ঠিক আছে? এগুলো হচ্ছে টুকটাক দেখবেন, ম্যাথ প্র্যাকটিস করার সময় 1 2টা আসতে পারে, জাস্ট হচ্ছে একবার দেখে রাখবেন। এই যে এগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় খুচরা ভাবে বলা আছে জারক বিজারক উভয় রূপে কাজ করে, আমরা কি করছি আমরা একসাথে করে ফেলছি, ওকে? আচ্ছা, এই যে এটা একদম খাবো চিবাবো, তারপর হচ্ছে কি করবো, তারপর হচ্ছে প্রতিদিন হচ্ছে মুখের মধ্যে রেখে রেখে তারপর খাবো, ঠিক আছে? দেখেন কিছু গুরুত্বপূর্ণ অ্যাসিড খান নির্দেশক, কথা হচ্ছে ভাই কোনগুলো ইম্পর্টেন্ট: ফেনফথ্যালিন, থাইমল ব্লু, তারপর হচ্ছে লিটমাস, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, ঠিক আছে? তো এই যে আমাদের হচ্ছে 5টা আছে, 5টার ক্ষেত্রে স্পেশালি অম্লীয় মাধ্যমে বর্ণনাটা ভালো করে পড়বেন, কিন্তু আমি বলবো যে সবগুলো একবার করে দেখেন, ঠিক আছে? যে বিভিন্ন নিউমোনিকের মাধ্যমে হচ্ছে এটা চাইলে আপনারা মনে রাখতে পারেন, খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য, খুবই খুবই ইম্পর্টেন্ট, ওকে? তারপর এখান থেকে টাইট্রেশন, টাইট্রেশন দিয়ে হচ্ছে আমরা এনাফ ম্যাথ করব প্রথম ফার্স্ট পেপারে 4th চ্যাপ্টারে। আয়োডোমিতি, আয়োডোমিতি তেমন বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট হচ্ছে আমরা স্কিপ করে যদি চলে যাই। আচ্ছা, বিয়ার ল্যাম্বার্ট ল আপনারা যেহেতু আগে পড়েন নাই, ঠিক আছে? সোজা কথা, বিয়ারের সূত্র হচ্ছে ঘনমাত্রা রিলেটেড, ল্যাম্বার্টের সূত্র হচ্ছে পুরুত্ব রিলেটেড, ঠিক আছে? সোজা কথা, ঘনমাত্রা হ্রাসের হার, সরি, আলোর তীব্রতা হ্রাসের হার ঘনমাত্রা এবং পুরুত্বের সমানুপাতিক, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখে নিব, তো আমি এখানে একবারই বলে দিলাম। তো এই যে বিয়ারের সূত্র, ঠিক আছে, বলে দিচ্ছে। সিজিএস একক হচ্ছে যে আলোকের সাথে হচ্ছে পার সেন্টিমিটার, ঠিক আছে? এক্সটেনশন গুণাঙ্ক বলে, ওকে? তারপর হচ্ছে ফাইনালি যে সূত্র পাই, I0/IL হচ্ছে এই ইকুয়াল হচ্ছে এপসাইলন নট সিএল, ঠিক আছে? বর্ণালীমিতির মূলনীতি বিয়ার ল্যাম্বার্ট সূত্রের উপর প্রতিষ্ঠিত, খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য। কথা হচ্ছে ভাই বিয়ার ল্যাম্বার্ট সূত্র থেকে কি পড়া লাগবে? মেইনলি হচ্ছে এই যে সূত্রের সীমাবদ্ধতা, কখন বিয়ার ল্যাম্বার্ট সূত্র আমাদের কাজে লাগবে না, ধর্মের ঘনমাত্রা যখন এতটুকু হয় তখন বিয়ার ল্যাম্বার্ট সূত্র কার্যকর হয়, এর বেশি হলে কখনো কার্যকর হবে না, ঠিক আছে? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপর ফাইনালি হচ্ছে লাস্টের দিকে আমাদের পারমাণবিক শোষণ বর্ণালী, এখানে তেমন বেশি ইম্পর্টেন্ট না। আমাদের যে এই যে গ্যাস ক্রোমাটোগ্রাফি, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? হ্যাঁ, গ্যাস ক্রোমাটোগ্রাফি থেকে কি পড়া লাগবে? গ্যাস ক্রোমাটোগ্রাফিটা হচ্ছে সোজা কথা ওই যে আমরা পড়ছিলাম না অ্যাক্ট পিপিজি, মনে আছে? অ্যাক্ট পিপিজি, ফার্স্ট পেপারে টু 2nd চ্যাপ্টারে পিপিজি কি ছিল? পার্টিশন বা বন্টন বা বিভাজন ক্রোমাটোগ্রাফি, পেপার ক্রোমাটোগ্রাফি, গ্যাস ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে? তো আমাদের গ্যাস ক্রোমাটোগ্রাফি একটা বন্টন বা বিভাজন ক্রোমাটোগ্রাফির অংশ।
একটা বন্টন বা বিভাজন ক্রোমাটোগ্রাফির অংশ, ঠিক আছে, এটা তো আমরা জানি। এখন হচ্ছে ভাই এখানে হচ্ছে কি সচল মাধ্যম থাকবে, নিষ্ক্রিয় মাধ্যম থাকবে। সচল মাধ্যম হিসেবে কি ব্যবহার করা হয় খেয়াল করে দেখেন, এই যে সচল গ্যাস মাধ্যম রাখার জন্য এখানে হচ্ছে স্থির মাধ্যমের উপর কলমটিকে ওভেনের মধ্যে রাখা হয়, এবং স্থির মাধ্যম হিসেবে এই যে সচল মাধ্যম হিসেবে নিষ্ক্রিয় হিলিয়াম আর ক্রিয়াহীন নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। এই যে এখানে সুন্দর করে বলা আছে। ওকে, এখন এটা হচ্ছে দুইটা ব্যবহার আপনি লিখে রাখতে পারেন, ঠিক আছে। দুইটা ব্যবহার কি ভাইয়া? একটা হচ্ছে ড্রাইভার অ্যালকোহলিক কিনা, এটা শনাক্তকরণে ব্যবহৃত হয়, ড্রাইভার অ্যালকোহলিক কিনা। আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে ওই যে অ্যাথলেটদের মূত্রে, ঠিক আছে, অ্যাথলেটরা যে ড্রাগ নিছে কিনা, ঠিক আছে, অ্যাথলেটদের মূত্রে স্টেরয়েড নির্ণয়, ঠিক আছে, এই গ্যাস ক্রোমাটিক ইউজ করা হয়, ঠিক আছে। তো ড্রাইভার অ্যালকোহলিক কিনা, ওই যে মুখের সামনে একটা বন্দুকের মতো কি ধরে বলে না, যে এটা হচ্ছে কি অ্যালকোহলিক কিনা, তারপর হচ্ছে চলেন আমার সাথে চলেন। তো ড্রাইভারদের অ্যালকোহলিক কিনা আর অ্যাথলেটদের মধ্যে স্টেরয়েড নির্ণয় হচ্ছে আমরা কি করি, এই গ্যাস ক্রোমাটোগ্রাফি ইউজ করি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের থার্ড চ্যাপ্টার ছিল। ওকে, হোপফুলি থার্ড চ্যাপ্টার থেকে তেমন বেশি সমস্যা থাকার কথা না আপনাদের, ঠিক আছে, থার্ড চ্যাপ্টার থেকে তেমন বেশি সমস্যা থাকার কথা না। আচ্ছা, তার যদি কারো সমস্যা থাকে কোশ্চেন করতে পারেন, ঠিক আছে। কারোর কি কোনো সমস্যা আছে? মহান সমস্যা থাকার কথা, ঠিক আছে। ওকে নূরজাহান, সমস্যা নাই। চলুন ভাইয়া তাহলে হচ্ছে সামনের দিকে আগায় যাই, ঠিক আছে, আমরা দেরি না করি। সামনের দিকে আমাদের কি আছে, তড়িৎ রসায়ন, ঠিক আছে। তড়িৎ রসায়ন হচ্ছে খুবই বেসিক জিনিসপত্র। এখানে ওই যে সক্রিয়তার সিরিজ, তারপর ব্যাটারি, ব্যাটারি কোনটা কিভাবে কাজ করবে, কোষ বিভব কার কিরকম হবে, ঠিক আছে, এই টুকটাক জিনিসপত্র আমাদের জানতে হয়, ঠিক আছে। তো চলেন আমরা হচ্ছে দেখি যে এই কি কি আছে এখানে। তো ফার্স্টে দেখেন এখানে কিছু কথা বলা আছে, টর্চ লাইটে ব্যবহৃত শুষ্ক ব্যাটারি, ক্যালকুলেটর ব্যবহৃত নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা কখনোই পড়ি না, ঠিক আছে। এই যে ফার্স্টে এটা, ফার্স্টে এটা ভালো করে পড়বেন ফার্স্ট পেজে। তারপর সেকেন্ড পেজে এই যে প্যারাটা আছে না, এটা 1.5 পৃষ্ঠার মতো একটা প্যারা, ঠিক আছে, মানে তড়িৎ পরিবাহী এর প্রকারভেদ। কপাল যদি ভালো থাকে কোশ্চেন এখান থেকে কমন পড়ে যায়, ঠিক আছে। কারণ কি এখান থেকে দেখেন হিউজ পরিমাণ প্রশ্ন আসতে পারে, যে তড়িৎ পরিবাহী কারা, ঠিক আছে, কপার তার হলে ধাতব পরিবাহী, গ্রাফাইট হলো অধাতব পরিবাহী, এগুলো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তারপরে যে তরল পদার্থ, ঠিক আছে, পারদ বা মার্কারি, এগুলা কি একমাত্র হচ্ছে তরল ধাতু, ওকে, এগুলো কি পরিবাহী হিসেবে কাজ করে। অপরিবাহী, তো তড়িৎ পরিবাহীর ক্ষেত্রে হচ্ছে সেমিবাহী, যে ইলেকট্রিক তার উপর যে প্লাস্টিক রাবার আবরণ থাকে এগুলো হচ্ছে কি অপরিবাহী। তড়িৎ পরিবাহী সুপরিবাহী, অর্ধপরিবাহী, তারপর হচ্ছে সুপার কন্ডাক্টর, খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো পরীক্ষা আসতে পারে। অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী হচ্ছে কয়টা, অর্ধপরিবাহী হচ্ছে আমাদের 7টা, ঠিক আছে। আমরা পড়ছিলাম কি অপদার্থ হচ্ছে 6টা, বাট অর্ধপরিবাহী কয়টা, 7টা, ঠিক আছে। ওই যে বড় ছেলে যেন আজ সব থেকে আতেল, ঠিক আছে, ওই আতেলের এটি অ্যাস্টাটিন, অ্যাস্টাটিন হচ্ছে কি হয় আমাদের হচ্ছে অপধাতুর সাথে এখানে অ্যাড হয়, ঠিক আছে। অপধাতু প্লাস হচ্ছে অ্যাস্টাটিন, এটা হচ্ছে আমাদের অর্ধপরিবাহী, ঠিক আছে। অপধাতু প্লাস হচ্ছে কি অ্যাস্টাটিন। সুপার কন্ডাক্টর কারা আছে, Nb3Ge, ঠিক আছে, এটা পড়তে পারেন YbA2 কপার 3O7, ঠিক আছে, জাস্ট একবার দেখে রাখতে পারেন। এটা কি করে, এরা হচ্ছে সংকর তাপমাত্রার নিচে কি করবে, এরা হচ্ছে অনেক জোস হিসেবে আচরণ করে, মানে তাদের কোনো রোধ থাকে না। তারপরে ইলেকট্রনিক পরিবাহী, আয়নিক পরিবাহী তো দেখলেই বুঝবেন, ঠিক আছে। খেয়াল করে দেখেন, আয়নিক যৌগ যেসব 70 থেকে 100% দ্রবীভূত হয় তারা সবল তড়িৎ বিশেষ্য, নামগুলো দেওয়া আছে। 1 থেকে 10% দ্রবীভূত তার দুর্বল তড়িৎ বিশেষ্য, সুন্দর করে দেখেন নামগুলো দেওয়া আছে, পরীক্ষায় আসতে পারে কিন্তু। অবিশ্লেষ্য কারা, চিনির দ্রবণ, অ্যালকোহল, তরল হাইড্রোকার্বন, এরা হচ্ছে অবিশ্লেষ্য, ঠিক আছে। একবার করে রিডিং দিয়ে রাখবো, দ্যাটস ইট, ঠিক আছে। খুবই খুবই ইম্পর্টেন্ট এই প্যারাটা, খুবই খুবই ইম্পর্টেন্ট, 4.1.1। ওকে, তারপর পরিবাহিতার ক্ষেত্রে হচ্ছে এগুলো হচ্ছে যে পরিবাহিতা কোনটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। যেমন দেখেন আপেক্ষিক নামের মধ্যে ক আছে, কাপ্পা। তুল্য পরিবাহিতা নামের মধ্যে কি আছে, ল আছে, ল্যামডা। মোলার পরিবাহিতা নামের মধ্যে ম আছে, মিউ, ঠিক আছে। তো দেখেন আমরা মনে করতে পারতেছি, তো এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখে রাখতে পারি কিন্তু। ওকে, যে কাপ্পা, ল্যামডা, মিউ। তারপর যাই, এই যে আপেক্ষিক পরিবাহিতা কোন ক্ষেত্রে ভাইয়া, এগুলোর ক্ষেত্রে কি পড়বো, এগুলোর ক্ষেত্রে মেইনলি একক প্লাস সূত্র, আর কিচ্ছু না। একক প্লাস সূত্রটা দেখে রাখতে পারি, ঠিক আছে। এই যে আপেক্ষিক পরিবাহিতা, তুল্য পরিবাহিতা, মোলার পরিবাহিতা, এগুলোর ক্ষেত্রে হচ্ছে জাস্ট একক প্লাস সূত্র, এই জিনিসগুলো দেখে রাখতে পারি, আর তেমন বেশি ইম্পর্টেন্ট কিছু নাই। আচ্ছা, তারপর হচ্ছে এখানে তেমন কিছু নাই, এখানেও নাই। তারপর হচ্ছে আমরা সামনের দিকে আগায় যে আস্তে আস্তে গুটি গুটি পায়ে, এই ম্যাথগুলো ভাই করা লাগবে না, ঠিক আছে, খুব বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে, তেমন বেশি লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি যদি বলি লেস ইম্পর্টেন্ট, এক কথায় লিখেই দিলাম, ঠিক আছে, লেস ইম্পর্টেন্ট জিনিসপত্র। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যাবো তড়িৎ বিশিষ্ট পরিবাহিতার ব্যাখ্যা। তো ব্যাখ্যা করতে গেলে হচ্ছে আমাদের ওই যে গ্যালভানিক কোষ, তারপর হচ্ছে কি টুকটাক জিনিসপত্র। এখন এখানে তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত পদ এবং তাদের একক, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ভাই কি কি জানা লাগবে, এই যে তড়িৎ, একে আমরা কুলম্ব দিয়ে প্রকাশ করতেছি, এটা হচ্ছে সি। তড়িৎ প্রবাহ, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি, আই দিয়ে প্রকাশ করতেছি, একক প্রতীক কি, অ্যাম্পিয়ার। তারপর হচ্ছে চার্জের ক্ষেত্রে কি, সি ইজ ইকুয়াল টু কি
আইটি বা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু আইটি, এই জিনিস আমরা পড়তেছি। তারপর হচ্ছে 6 নম্বরে দেখেন ফ্যারাডের কথা বলছে, 1 ফ্যারাড ইকুয়াল 96,500 কুলম্ব। অ্যাকচুয়ালি 96,500 না, 96,473 কুলম্ব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কথা, 1 ফ্যারাড ইকুয়াল 96,473 কুলম্ব। ওকে, এর জন্য ভুল না করি। ঠিক আছে, ফ্যারাডের প্রথম সূত্র খুবই খুবই ইম্পর্টেন্ট ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট। ঠিক আছে, কি বলবে, যতটুকু হচ্ছে চার্জ যাবে ঠিক সমপরিমাণ কি হবে, দ্রব্য সেখানে জমা হবে। এই যে ডাব্লিউ ইকুয়াল জেড আইটি, জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এই যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে আমাদের জেড, শুধুমাত্র ডাব্লিউ ইকুয়াল হচ্ছে কি জেড কিউ। জেড ইকুয়াল কি আসবে, ডাব্লিউ বাই কিউ। একক কি, গ্রাম পার কুলম, খুবই খুবই ইম্পর্টেন্ট একক। জেড এর একক হচ্ছে গ্রাম পার কুলম। এই যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, জেড এর একক হচ্ছে গ্রাম পার কুলম, খুবই খুবই ইম্পর্টেন্ট। সিলভারটা মুখস্থ করা লাগবে, পরবর্তীতে আমরা দেখবো এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড ইকুয়াল হচ্ছে পারমাণবিক ভর ডিভাইড বাই যোজনী ইনটু 96,473। ভাই একটু আগে যেটা লিখে আসছে, ভাইয়া কোনটা কোনটা মুখস্থ করবো, কোনটা কোনটা মুখস্থ করলে আমাদের পরীক্ষার জন্য ভালো। পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে দেয়, তারপর হচ্ছে রিস্ক না নেই। হাইড্রোজেনটা মুখস্থ করব, জিঙ্কটা করব, সিলভারটা করব। ঠিক আছে, ফেরাসের ক্ষেত্রে ফেরাস টুটা করব, কপারের ক্ষেত্রে কপার টুটা করব। ঠিক আছে, এগুলো একটু চেষ্টা করবো হচ্ছে আমরা একটু মুখস্থ করে রাখার জন্য। ঠিক আছে, তাহলে কি আমাদের একটু সেফ। ঠিক আছে, আমরা খুব বেশি হচ্ছে কি হবে না, যে প্যারা হবে না, আমরা হচ্ছে জিনিসগুলো ভালোভাবে পারবো। ওকে, ফাইন। তারপর যাই, এই যে কপার সালফেট তুল্য ভর, তুল্য ভর হচ্ছে সোজা কথা যোজনী দিয়ে ভাগ করবো, যে আণবিক ভরটা বা আণবিক ভরটা থাকবে সেটাকে যোজনী দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব, তুল্য ভর পেয়ে যাব। ফ্যারাডের সূত্রের প্রযোজ্যতা এবং সীমাবদ্ধতা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রযোজ্যতা কখন, যে ফ্যারাডের সূত্র তড়িৎ বিশেষ দমনে গলিত তড়িৎ বিশেষের ক্ষেত্রে কি নরমালি সবলভাবে কার্যকর হয়। ঠিক আছে, তো কোনো ধরনের প্যারা হয় না। ঠিক আছে, ফ্যারাডের সূত্র কেবলমাত্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য, ইলেকট্রনের পরিবাহীর ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই সেটা কি হবে না, প্রযোজ্য হবে না, কখনোই প্রযোজ্য হবে না। ওকে, তারপর সামনের দিকে যাই। এখানে হচ্ছে টুকটাক কথাবার্তা বলা আছে, ফ্যারাডের সূত্র হচ্ছে কোথায় কোথায় আমরা ইউজ করি। ঠিক আছে, আমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। এই যে 9 নাম্বার পয়েন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ কি আমরা জানি আয়ন যত তত ফ্যারাডে লাগবে। ঠিক আছে, মানে যত আয়ন তত ফ্যারাডে, মানে আমি জিনিসটা হচ্ছে এভাবে পড়াই সবসময়, যত আয়ন তত ফ্যারাডে, সিম্পল হিসাব। ঠিক আছে, কথা হচ্ছে যত আয়ন তত ফ্যারাডে মানে কি ভাইয়া, দেখেন সিলভার প্লাস একটা চার্জ আয়ন না, 1 ফ্যারাডে লাগবে। কপার 2 প্লাস 2 ফ্যারাডে লাগবে। অ্যালুমিনিয়াম 3 প্লাস 3 ফ্যারাডে লাগবে। ঠিক আছে, তখন যদি বলে আপনাকে যে অ্যালুমিনিয়ামের যদি হচ্ছে 1 মোল, ঠিক আছে, বা ক্রোমিয়ামের 1 মোল যদি আপনি কি করতে চান, তড়িৎ নিরপেক্ষ করতে চান, কতটুকু চার্জ লাগবে, আমার 1 মোলের হচ্ছে কি দেখেন তো, 3 প্লাস চার্জের জন্য কত লাগে, 3 ফ্যারাডে, তাহলে 1 মোলের জন্য আমার কি করতে হবে, আমার 1/3 ফ্যারাডে। এই যে 1 মোল, এই যে হচ্ছে হাফ মোল, 1/3 মোল, এটা কি, এই যে 1 ফ্যারাডে চার্জ দিয়ে আমরা হচ্ছে এটাকে ইয়া করতে পারি। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবো। ফাইন, চলেন সামনের দিকে আগে। এখান থেকে হচ্ছে টুকটাক, ঠিক আছে, খুব বেশি মানে খুব বড় সড়ো ম্যাথ আসবে, খুব মানে কঠিন ম্যাথ আসবে এরকম না, ছোট ছোট ছোটখাটো ম্যাথ ওই চ্যাপ্টার 3 এর সাথে মিলাই দিতে পারে। আচ্ছা, এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। আচ্ছা, তারপর হচ্ছে যে আমরা একটু পরে ধাতু সক্রিয়তা সিরিজের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে গুটি গুটি পায়ে। তো এখানে হচ্ছে শিল্প ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার, এই জিনিস না পড়লে পরীক্ষায় একদম চরম মিস। ঠিক আছে, যে কোন পদ্ধতিতে হচ্ছে NaCl এর ধাতু নিষ্কাশন করা হয়, এটা হচ্ছে একদম পড়তে হবে, একদম মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, তারপর কোন সেলে হচ্ছে আমরা কোনটা উৎপাদ পাই। ঠিক আছে, তারপর NaCl এর জলীয় দ্রবণের বিশ্লেষণ আমরা কি পাবো। ঠিক আছে, বিশুদ্ধ বক্সের থেকে আমরা কি পাবো। ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুবই খুবই ইম্পর্টেন্ট, বারবার বলতেছি। ওকে, ধাতু সক্রিয়তা সিরিজ। ঠিক আছে, এই যে যার যার নিমোনিক দিয়ে পড়বো। ঠিক আছে, আমরা তো বইয়ের নিমোনিক পড়াই, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এটা নিজস্ব নিমোনিক আছে এক একজনের এক একটা। তো আমি হচ্ছে আর এটা নিজে দিলাম না, ওই যে আমি পড়তাম কে না কে ম্যাগাইভার এলো, জেনে ফেলে স্বর্ণাকে পাবে হাই, কুলাঙ্গার হাজি হাজি পিটায় আমায়। ঠিক আছে, শুনতে কি একটা হচ্ছে মাথা নষ্ট গল্পের মতো লাগলো না? তো এরকম কি আপনাদের নিজস্ব নিমোনিক আছে। ঠিক আছে, সেই নিজস্ব নিমোনিকের জন্য আমাদের কি লাগবে, সবচেয়ে বেটার নিজে নিজে পড়া, ওই যে কে না কে ম্যাগাইভার এলো। ঠিক আছে, সোজা কথা এখানে কি মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে এই পাঁচটা। এই পাঁচটা দেখেন সুন্দর করে লেখা আছে, হাইড্রোজেনকে অপসারণ করতে পারে না, তার মানে হাইড্রোজেনের নিচে। ঠিক আছে, সরি, একটা ভুল করে ফেলছি ভাইয়া, এটা হচ্ছে মার্কিংটা এভাবে হবে না, মার্কিংটা হবে হচ্ছে মেইনলি এটা। ঠিক আছে, কপার হাজি আজি, ঠিক আছে, কুলাঙ্গার হাজি আজি, এখানে আরেকটা আছে প্লাটিনাম। ঠিক আছে ভাই, অ্যাড করে দিলাম প্লাটিনাম। ঠিক আছে, সিলভার আর অরামের মধ্যে আরেকটা আছে প্লাটিনাম। এই প্লাটিনাম কি করবে, এই পাঁচটা মিলে হচ্ছে হাইড্রোজেনকে অপসারণ করতে পারে না, তার মানে পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটা হাইড্রোজেনকে অপসারণ করতে পারে না। এই পাঁচটার মধ্যে যে কোনো একটা, কপার, তারপর সিলভার, মার্কারি, সিলভার, প্লাটিনাম, অরাম, এই পাঁচটার মধ্যে যে কোনো একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে না। ঠিক আছে, বা এগুলো তো আমরা হচ্ছে সিরিয়ালি পড়বেই। ঠিক আছে, লিখবা কানা, ব্যাগে এলো, জেনে কি হলে স্বর্ণাকে পাবে হ্যাঁ, কুলাঙ্গার হাজি হাজি পিটা আমায়। ওকে, তারপর
এই বক্সটার মধ্যে 2 নাম্বার পার্টটা ইম্পর্টেন্ট, ওই যে অ্যাকুয়ারেজিয়া যেটা আমরা পড়ছিলাম। অ্যাকুয়ারেজিয়া কি? রাজম্ল। এই যে রাজম্লের 1 মোল নাইট্রিক অ্যাসিড, 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা একটা নাম কি বলছিলাম ভাই আমরা, মনে আছে? অ্যাকুয়ারেজিয়া। অ্যাকুয়ারেজিয়া, ঠিক আছে। তার মানে আসতে পারে নিচের কোনটি অ্যাকুয়ারেজিয়া বা নিচের কোনটি রাজম্ল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে এগুলা পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। লবণ সেতু। লবণ সেতু প্রত্যেকদিন ভাত খাওয়ার সময় লবণ নিবো আর একবার করে মনে করবো যে আমার লবণ সেতু কোন কোন কাজে লাগে, ঠিক আছে। লবণ সেতু দেখতে কি? উল্টানো ইউ আকৃতির একটা কাঁচনল। কি কি লবণ ইউজ করা হয়? পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট। ভাই এটা মনে রাখবো কিভাবে? পটাশিয়ামের গুলো একসাথে মনে রাখেন, তারপর দেখলে মনে থাকবে। কেসিএল, পটাশিয়াম নাইট্রেট, ঠিক আছে। তাহলে কি? পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, তার মানে নাইট্রেট দিয়ে শেষ হলো, আরেকটা নাইট্রেট দিয়ে শুরু হবে, অ্যামোনিয়াম নাইট্রেট, ঠিক আছে। তারপর হচ্ছে ফাইনাল থাকবে হচ্ছে সোডিয়াম সালফেট। কত মোলার ঘনমাত্রা? 0.1 মোলার ঘনমাত্রা দ্রবণকে আমরা হচ্ছে বলবো কি? লবণ সেতু। ভাই লবণ সেতুর বৈশিষ্ট্যগুলো দেখে রাখবো, লবণ সেতুর ভূমিকাগুলো দেখে রাখবো, ঠিক আছে। তো এটা হচ্ছে কিভাবে হচ্ছে জমাট বাঁধানো হয়, আর এগার এগার মেশানোর ফলে কি হয়, এখানে হচ্ছে লবণ সেতুর ভিতরে আমাদের তড়িৎ বিশ্লেষকগুলো কি থাকে, একসাথে জমাট বাঁধা অবস্থায় থাকে। ওকে, ফাইন। তারপর সামনের দিকে একাই, ওই যে আমাদের ইসেল, ইসেলের সেই বিখ্যাত সূত্র, এটা মনে রাখবো, ঠিক আছে। এটা মনে রাখবো। কেন এটা মনে রাখবো? কারণ হচ্ছে তোমার এই যে ইসেল, ইসেল কি? কোষ বিভব তো আমরা জানি কি, অ্যানোডে অলওয়েজ জারণ ঘটে। অ্যানোডে জারণ ঘটে। আর জারণ করতেছে মানে কি? ইলেকট্রন ত্যাগ করতেছে, এটা আমরা বুঝতেছি। আর ইলেকট্রন ত্যাগ করতেছে মানে কি? কিছু একটা সে ছেড়ে দিচ্ছে না, ছেড়ে দেওয়া মানে কি? সে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তার মানে অলওয়েজ যেটা মনে রাখবো, অ্যানোডে জারণ ঘটে, অ্যানোডে ইলেকট্রন ত্যাগ হয়, অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়, ঠিক আছে। বাকি যা কিছু হবে সবকিছু কি হবে? ক্যাথোডের মতো হবে, ঠিক আছে। ওই যে আমরা কিছু ম্যাথ করতাম না, যে ভাইয়া কি আমাদের হচ্ছে যখন হচ্ছে কোষ বিভবটা কি আসে, পজিটিভ চলে আসে, পজিটিভ চলে আসলে কি হয়? পাত্র ক্ষয় হয়ে যায়, তখন আমরা পাত্রে কি ধরে নিতাম? অ্যানোড ধরে নিতাম না? তো পাত্র ক্ষয় হলে কি জিনিস রাখা যাবে? রাখা যাবে না, ঠিক আছে। তো দেখেন, অ্যানোডে যেহেতু জারণ হচ্ছে, তার মানে কি অ্যানোডে জারণ বিভব ধরে কাজ করব, ক্যাথোডে কি হবে? বিজারণ, বিজারণ বিভব ধরে কাজ করব, সিম্পল হিসাব, ঠিক আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু আহ, জারণ বিজারণ বিভব হচ্ছে আমাদের মুখস্থ করা লাগবে, ঠিক আছে, এগুলা লাগবে না। এই যে তড়িৎদ্বার বিভবের ক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে বের করব একটু পরে যাব। প্রমাণ তড়িৎদ্বার বিভব কার ক্ষেত্রে? পৃথিবীতে একটা মাত্র হাইড্রোজেন বিভব তার আছে, সেটা হচ্ছে তড়িৎদ্বার আছে, সেটাকে আমরা প্রমাণ তড়িৎদ্বার বলি। সেটা কি? হাইড্রোজেন তড়িৎদ্বার, ঠিক আছে। হাইড্রোজেনের ক্ষেত্রে, ঠিক আছে, সেটা কত? 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঘনমাত্রা 1 মোলার, 298 কেলভিন, বিভব হচ্ছে 0 ভোল্ট, ঠিক আছে। এটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। তাই এই যে প্রাইমারি বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার, সেটা হচ্ছে কি? আমাদের চোখের সামনে দেওয়া আছে অলরেডি, ঠিক আছে। এই যে হাইড্রোজেন, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে প্রাইমারি বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার বলা হয়, ঠিক আছে। সেকেন্ডারি কোনগুলা? বাকি পৃথিবীর যা আছে সবকিছু সেকেন্ডারি, এই যে ক্যালোমেল তড়িৎদ্বার, সিলভার সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার, ঠিক আছে। তাদেরকে বিভব ফিক্স না, বিভব চেঞ্জ হতে পারে। ওকে, এই যে এখান থেকে ভাইয়া মেইনলি কোনগুলা পড়বো ভাইয়া মার্ক করে দিতেছি, ঠিক আছে। লিথিয়ামেরটা পড়বো, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যালুমিনিয়ামেরটা পড়বো, জিঙ্কেরটা পড়বো, ফেরাসেরটা পড়বো, কোবাল্ট নিকেলেরটা পড়বো, হাইড্রোজেনেরটা পড়বো, কপারেরটা পড়বো, ঠিক আছে। এগুলো পড়লে মোটামুটি হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। যেমন দেখেন, বিজন বিভব কার সবচেয়ে কম? বিজন বিভব সবচেয়ে কম হচ্ছে লিথিয়ামের, ঠিক আছে। লিথিয়ামের বিজন বিভব সবচেয়ে কম, সবচেয়ে বেশি কার? অরামের সবচেয়ে বেশি, ঠিক আছে। তো এই টুকটাক জিনিসগুলো হচ্ছে একটু চেষ্টা করবো মুখস্থ রাখার জন্য, তাহলে কি আমাদের পরীক্ষার জন্য বেটার, ঠিক আছে, পরীক্ষার জন্য অনেক বেটার। আচ্ছা, তো এখানে হচ্ছে টুকটাক জিনিস তো আমরা দেখেই ফেললাম। তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে বিভিন্ন ধরনের তড়িৎদ্বার, মুক্ত শক্তি। মুক্ত শক্তি তেমন বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট হচ্ছে সূত্র জেনে রাখবেন, ডেল এইচ ডেল জি ইকুয়াল ডেল এইচ মাইনাস টি ডেল এস, ঠিক আছে। সূত্র একবার দেখে রাখবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে যদি সামনের দিকে তাকাই, উম এই যে এই 6টা ব্যাটারির ভোল্টেজ একদম ঠোঁটস্থ মুখস্থ, ঠিক আছে। 6টা ব্যাটারির ভোল্টেজ পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি, ঠিক আছে। নানস্টের সমীকরণ, ভাই নানস্টের সমীকরণ থেকে ভাই প্রশ্ন আসতে পারে, আসার পসিবিলিটি খুবই কম। তারপর হচ্ছে একবার কি ওই যে সূত্রটা দেখে রাখেন, ঠিক আছে। নানস্টের সমীকরণ থেকে ই ইকুয়াল হচ্ছে ই নট সেল মাইনাস 2.303 আর টি লগ উৎপাদ বাই বিক্রিয়ক, ঠিক আছে। একবার করে সমীকরণটা দেখে রাখবেন, এগুলো তেমন বেশি ইম্পর্টেন্ট না। তড়িৎদ্বারের প্রকারভেদ খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোন তড়িৎদ্বার কিরকম, ঠিক আছে, কোন তড়িৎদ্বার কিরকম, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, তো তড়িৎদ্বার হচ্ছে আমরা কি করে রাখবো? তড়িৎদ্বারের ক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে এই যে কোন তড়িৎদ্বার কিরকম তার হচ্ছে আমি বলে দিই, ঠিক আছে। এগুলার নাম ইয়েগুলা সংকেত, সংকেত প্লাস কোষ বিক্রিয়া, কোষ বিক্রিয়াগুলো দেখে রাখবো, ঠিক আছে। পরীক্ষা আসার জন্য বেশ ভালো পরিমাণ ইম্পর্টেন্ট। ওকে, স্পেশাল হচ্ছে 4 5, ঠিক আছে। 4 5টা ভালো করে দেবো, কারণ কি এই যে প্লাটিনাম ওরাম, প্লাটিনাম ওরাম এগুলো ব্যবহৃত হয়। তারপর এখানে ইম্পর্টেন্ট বলতে দুই প্রকোষ্ঠ তড়িৎ রাসায়নিক কোষ, এখানে মেইনলি হচ্ছে যে পার্থক্যটা পড়বো, ঠিক আছে। এগুলোতে আমি সময় দিলাম না, এগুলো হচ্ছে যে আপনাদের সবকিছু মোটামুটি সাজানো আছে, পড়ানো আছে।
পার্থক্যটা, ঠিক আছে? এই যে এখানে হচ্ছে এই যে গ্যালভানিক কোষ আর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে পার্থক্যটা, ঠিক আছে? পার্থক্যটা দেখলে মোটামুটি কি একটা জিনিস সলভ হয়ে যাবে, মাথার মধ্যে চলে আসবে, ঠিক আছে? এই লেড স্টোরেজ ব্যাটারি, ঠিক আছে, এইসব ক্ষেত্রে হচ্ছে ব্যাটারি কোনটা চার্জ কত, কোনটা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে টুকটাক জানবো। এখন হচ্ছে হ্যাঁ, এগুলো থেকে হচ্ছে ওই যে আপনাদের মোটামুটি সব মানে ইয়ে করে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের সুবিধা অসুবিধা পরীক্ষা আসার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো লিথিয়াম তো আমাদের জন্য খুব বেশি ভালো তা না, ঠিক আছে? তো সুবিধা কি অসুবিধা কি, ঠিক আছে? তো এখন যদি আমি একটু ওই যে স্পেসিফিক করে বলতে চাই ভাই ব্যাটারির ক্ষেত্রে কি পড়া লাগবে, ঠিক আছে, আমি হচ্ছে একটা জায়গায় লিখে দিচ্ছি, ঠিক আছে, লিখে রাখেন। ব্যাটারির ক্ষেত্রে পড়বো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কি, কোনটায়, কোষ বিভব কত, ব্যবহার কি, ঠিক আছে, এই জিনিসগুলো পড়বো। ব্যাটারির ক্ষেত্রে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোনটা ইউজ করা হয়েছে, কোষ বিভব কি, ব্যবহার কি, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা সুন্দর করে ব্যাটারির ক্ষেত্রে পড়ে নিব। ওকে, ভুল যা না করি। ফুয়েল সেল, ফুয়েল সেলের ক্ষেত্রে হচ্ছে আমাদের কি একটা ছকের মতো আছে, ঠিক আছে, এই যে ছক, ছকের মধ্যে স্পেশালি ভাই কোনটা ইম্পর্টেন্ট, দেখেন সব জায়গায় বিজারক হিসেবে হাইড্রোজেন ইউজ করা হয়, কিন্তু মিথানল অক্সিজেন ফুয়েল সেলে বিজারক হিসেবে মিথানল ইউজ করা হয়, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ব্যবহৃত ফুয়েল তো সব জায়গার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এটা আমি কখনোই আলাদাভাবে বলতেছি না। তো বাকি জিনিসগুলো হচ্ছে যে ফুয়েল সেলের ক্ষেত্রে হচ্ছে অ্যানোড কে, ক্যাথোড কে, তারপর হচ্ছে ফুয়েল সেল হচ্ছে পরিবেশ বান্ধব কেন বলা হয়, ঠিক আছে? বর্তমান মনে রাখবেন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পরিবেশ বান্ধব সেল কোনটি বা আমাদের ব্যাটারি কোনটি, আনসার কি হবে, ফুয়েল সেল, নির্দ্বিধায় ফুয়েল সেল হয়ে যাবে, ঠিক আছে? হাইড্রোজেন ফুয়েল সেলের সুবিধা পরীক্ষা আসার জন্য বেশ ভালো পরিমাণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ফোর্থ চ্যাপ্টারের জিনিসপত্র মোটামুটি, ঠিক আছে? লাস্টের দিকে পিএইচ গ্যানোমিটার এগুলো নিয়ে তো আমরা অলরেডি পড়াশোনা করছি, ঠিক আছে? তো ফোর্থ চ্যাপ্টারের জিনিসগুলো হচ্ছে দেখাই দিলাম। আমার খুব ইচ্ছা ছিল ম্যাথগুলো আসলে প্র্যাকটিস করা দেওয়ার, কিন্তু আসলে আপনাদের ওই যে মডেল টেস্ট সবকিছু মিলায় তো আপনাদের হচ্ছে একটা টাইমের ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? তো রিভিশন ক্লাসে তো আর এগুলো করানো পসিবল হয় না। তো যদি পসিবল হতো আমি অবশ্যই করাই দিতাম। ওকে, তো যাই হোক, এখন হচ্ছে সমস্যা নাই, ঠিক আছে? আমরা হচ্ছে টপিক গুলো বলে দিচ্ছি, ভাইরা এখান থেকে প্র্যাকটিস করে নেব। কোনো সমস্যা হলে তো আমরা আছি। ঠিক আছে। আচ্ছা বলতো ভাইয়া, ফোর্থ চ্যাপ্টার থেকে কারো কোনো কোশ্চেন আছে? একটু বলেন তো। আচ্ছা, বুঝতে পারছেন? ওকে নূরজাহান, ঠিক আছে। চলেন আমরা হচ্ছে তাহলে সামনের দিকে আগাই। আজকে আমাদের লাস্ট চ্যাপ্টার এবং হোপফুলি আমাদের মেডিকেল অ্যাডমিশনের লাস্ট চ্যাপ্টার, ঠিক আছে? আপনাদের তো আর হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের কোনো ক্লাস টাস মনে হয় না হবে, ঠিক আছে? তো হোপফুলি আমাদের মেডিকেল অ্যাডমিশনের লাস্ট চ্যাপ্টার, ঠিক আছে, এরই সাথে হচ্ছে মোটামুটি মেডিকেল অ্যাডমিশন থেকে সবকিছু থেকে আপনার সাথে বিদায় হয়ে যাবে, ঠিক আছে? আপনার সাথে অন্য কোনো ক্ষেত্রে হয়তো বা দেখা হবে, ঠিক আছে, কিন্তু মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামে আর কখনো দেখা হবে না, ঠিক আছে? এই বিদায় আমি আগেও নিছি, কিন্তু সিবাত ভাই আমার আবার ধরে নিয়ে আসছে রিভিশন ক্লাস নেওয়ার জন্য। ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে দেরি না করি, ঠিক আছে? দেখেন অর্থনৈতিক রসায়ন, ঠিক আছে, অর্থনৈতিক রসায়নের ক্ষেত্রে হচ্ছে মেইনলি হচ্ছে, আচ্ছা এটা কিন্তু একটা ভুল তথ্য দেওয়া আছে, ঠিক আছে, এই তথ্যটা ভুল। কারণ কি 1,47,570 না, বর্তমানে 1,48,000 সামথিং, 1,48,000 400 সামথিং বা 360 সামথিং এরকম একটা হচ্ছে আমাদের বোটানি বইয়ের 12 চ্যাপ্টার দেওয়া আছে, ঠিক আছে? বোটানি বইয়ের 12 চ্যাপ্টারে কিন্তু বর্তমানে হচ্ছে আমাদের কি আয়তনটা দেওয়া আছে, সঠিক আয়তন যেটা, ওকে? তো সেটা কিন্তু আমরা শিখে নিব। ফাইন। তো এই যে অর্থনৈতিক রসায়ন আমরা তো জানি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র, তারপর হচ্ছে কয়লা ক্ষেত্র, এগুলো নিয়ে টুকটাক পড়াশোনা করা লাগে। প্রথম পেজে আমাদের যে জিনিসগুলো আছে খেয়াল করে দেখেন, প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র বর্তমানে কিন্তু 29টা, ঠিক আছে? 29টা ভাই কই থেকে পাইছে? ওই যে লাস্টের দিকে হচ্ছে ভোলায় দুইটা গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, ঠিক আছে? একটা হচ্ছে ভোলা নর্থ, আরটা হচ্ছে ইলিশা এক, ঠিক আছে? আমি যদি মার্ক করে দিতে চাই, ঠিক আছে, এই যে ভোলা নর্থ একটা, আরটা হচ্ছে ইলিশা এক, হোয়ার ইজ ইলিশা এক, ঠিক আছে? এই যে ভোলা উত্তর আর ইলিশা, এটা নাম হচ্ছে ইলিশা এক, ঠিক আছে? এই যে ইলিশা এক কূপ থেকে পাইছে, মানে হলো সর্বশেষ এই দুইটা, ঠিক আছে? সর্বশেষ যদি বলতে চাই, ইলিশা হচ্ছে সর্বশেষ, ঠিক আছে? তো ভোলানাথ আর ইলিশা এক আগে কয়টা ছিল, 27টা, এখন হয়ে গেছে কয়টা, 29টা, ঠিক আছে? তো এই যে এখানে একটা মজার কথা বলা আছে, প্রাকৃতিক গ্যাসের প্রধান শত্রু হচ্ছে হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইডের পরিমাণটা যদি 5.7 এর কম হয় সেটাকে বলা হয় সুইট গ্যাস, আর যদি 5.7 এর বেশি হয় সেটাকে আমরা বলবো হচ্ছে সাওয়ার গ্যাস, ঠিক আছে? তো প্রাকৃতিক গ্যাসে কি বললাম, যদি 5.7 এর কম হয় তাহলে হচ্ছে কি সুইট গ্যাস, যদি 5.7 মিলিগ্রাম পার মিটার কিউবে বেশি হয় সেটাকে বলবো সাওয়ার গ্যাস, ঠিক আছে? এটা হচ্ছে অবশ্যই দেখবো, স্পেশালি গ্যাস ক্ষেত্রে এখানে 29টা বলা আছে না, এটা হচ্ছে আমরা 2023 সাল অনুযায়ী পড়বো হচ্ছে 27টা, সরি 27টা বলা আছে, 29টা পড়বো। ব্লক সংখ্যা 23টা আগের মতোই পড়বো। সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র 3টা, সেটাও পড়বো। সবচেয়ে ভালো 98% হচ্ছে রশিদ খুর, এটাও আমরা পড়বো। এই চ্যাপ্টার কিন্তু ভাইয়া ক্লাস নিয়েছি, ভাইয়া কিন্তু খুব সুন্দর করে পড়াই দিছিলাম, ঠিক আছে? ওই যে আপনাদের যে পিডিএফ বা নোটটা আপলোড দেওয়া হয়েছে না, নোটটা কিন্তু দেখবেন অবশ্যই, ওখানে অনেক কিছু লেখা আছে। ওকে, আর এখান থেকে মিথেন আর ইথেনের হচ্ছে শুষ্ক গ্যাসের পার্সেন্টেজটা একবার দেখে রাখবো। ওকে, দ্যাটস ইট।
আমাদের ইউরিয়া কারখানা 7টা আছে, তো এটা কোনো সমস্যা না। তো এখান থেকে হচ্ছে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই, এই যে এখানে মিথেনের পার্সেন্টেজটা দেখে রাখবো, হোপফুলি কোনো সমস্যা হবে না রশিদপুরের ক্ষেত্রে। ঠিক আছে। প্রাকৃতিক গ্যাসের ব্যবহার অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবচেয়ে বেশি ব্যবহার কিসে? বিদ্যুৎ উৎপাদনে। এই যে বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার সবচেয়ে বেশি, গাড়ি জ্বালানির উপরে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার সবচেয়ে কম। ঠিক আছে। কয়লা খাতে যদি যাই, কয়লা খাতে এখান থেকে আমরা পড়ার থেকে ভালো আমরা হচ্ছে একটা ছকের মধ্যে চলে যাই। ঠিক আছে। তো এই যে ছকের মধ্যে, ঠিক আছে, বড় পুকুরে কি ছিল? সবচেয়ে বড়। ঠিক আছে। তারপর হচ্ছে দিঘিপাড়া কি ছিল? সবচেয়ে উন্নত। ঠিক আছে। আর জামালগঞ্জ ছিল হচ্ছে সবচেয়ে প্রাচীন। ঠিক আছে, এগুলো তো ভাইয়া ওই যে লিখা লিখা পড়াই দিছিলাম, আবার একটু রিপিট করে দিচ্ছি। এগুলো ছিল আমাদের কয়লা ক্ষেত্র। ঠিক আছে। তো কয়লা ক্ষেত্র হচ্ছে ওই যে আমরা পড়ছিলাম না 4 ধরনের কয়লা থাকে। এই যে আমাদের এখানে দেওয়া আছে পিট কয়লা। ঠিক আছে, হোয়ার ইজ পিট? এই যে পিট কয়লা, লিগনাইট কয়লা, বিটুমিনাস কয়লা, অ্যান্থ্রাসাইট কয়লা। অ্যান্থ্রাসাইট হচ্ছে কি? সবচেয়ে উন্নত। অ্যান্থ্রাসাইট হচ্ছে সবচেয়ে উন্নত। বিটুমিনাস হচ্ছে কোথায় পাওয়া যায়? বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায়। ঠিক আছে। তো অ্যান্থ্রাসাইট হচ্ছে সবচেয়ে উন্নত কয়লা, আর বিটুমিনাস হচ্ছে কি? বাংলাদেশে পাওয়া যায়। ওকে। তারপর এগুলোর ক্ষেত্রে হচ্ছে ওই যে একটা অনুপাত, অনুপাতের যে ছকটা আছে, ঠিক আছে, একদম নিচের দিকে দেখবেন একটা অনুপাতের যে আমাদের বক্সটা আছে না, এই অনুপাতের বক্সটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনুপাতের বক্সটা আমাদের ইম্পর্টেন্ট। ফাইন। ওকে। তারপর আমরা যদি যাই, ঠিক আছে, অনুপাতের বক্সটা দেখে রাখবো। তারপর শিল্পায়নের সম্ভাবনা এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। জাস্ট হচ্ছে আমরা সামনের দিকে আগে যাবো। এই যে ইউরিয়া উৎপাদনের মূলনীতি, ইউরিয়া উৎপাদনের মূলনীতির ক্ষেত্রে হচ্ছে মূলনীতির ভাইয়া যে দুইটা রিয়াকশন দেওয়া আছে, রিয়াকশন গুলো দেখবো। তারপর হচ্ছে কি কি জিনিস কই থেকে পাওয়া যায় সেই জিনিসগুলো একবার দেখে রাখবো। এই যে মিথেন থেকে যে আমরা কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছি, প্রভাবক কি, টেম্পারেচার কি, ঠিক আছে, দেখে রাখবো। ফাইন। ওকে। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে যে সার, কোন সার হচ্ছে কোথায় ব্যবহৃত হয়, কোনটার মধ্যে কি উপাদান আছে, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে অবশ্যই অবশ্যই দেখে রাখবো। কাঁচ বা গ্লাসের ক্ষেত্রে ওই যে এটা তো একদম ভাইয়া সুন্দর করে হচ্ছে উদাহরণ দিয়ে বুঝাই দিছিলাম, কাঁচ হচ্ছে অত্যাধিক শীতলীকৃত তরল। ঠিক আছে, কাঁচ উৎপাদনের মূলনীতির ক্ষেত্রে কাঁচের উপাদান কি কি থাকবে? মোটামুটি সংযুক্তি হচ্ছে সোডিয়াম আর ক্যালসিয়ামের কি অক্সাইড, সাথে হচ্ছে সিলিকন। ঠিক আছে, মানে সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, আর সাথে কি সিলিকন থাকবেই কাঁচের ক্ষেত্রে। ওকে। তো এটা যেন ভুল না করি। গৌণ উপাদান ভাইয়া বলছিলাম কি, ওই যে 3 নাম্বার এটা থেকে প্রশ্ন আসবে, বিরঞ্জক রূপে এটা ব্যবহার করা হয়। কোনটা থেকে কাঁচের বর্ণ কিরকম হয়? ঠিক আছে, রঙিন কাঁচ তৈরিতে কোন কোন জিনিস ব্যবহৃত হয়? ফাইন। এখন হচ্ছে বিভিন্ন প্রকার কাঁচ, এটা হচ্ছে কি, অবশ্যই অবশ্যই একবার রিডিং দিব পুরোটা। স্পেশালিফায়ার কোনটা? 1 2, তারপর হচ্ছে আমাদের 4, ওই পাশে হচ্ছে 8 আর 9। ঠিক আছে, 8 আর 9 হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে 8 9 হচ্ছে কালার গ্লাস, আর 8 হচ্ছে এই কাজ সহজে আগাতে ভাঙে না। যদি বলে চশমার কাজ, চশমার কাজ কি? ওই যে আমাদের সিরিয়াম গ্লাস দিয়ে হচ্ছে কি চশমার কাজ হিসেবে ব্যবহৃত হয়। সিরিয়াম গ্লাসটা হচ্ছে চশমার কাজ হিসেবে আমাদের ব্যবহৃত হচ্ছে। ওকে। তারপর পরের দিকে যাই, সিরামিক উৎপাদনের মূলনীতি, ওই যে ভাইয়া বলে দিয়েছিলাম সিএফসি। সিএফসি মনে আছে? সিলিকা ব্লালি, ফেলসপার, আর সি দিয়ে কি ছিল? চায়না ক্লে। ঠিক আছে, চায়না ক্লে এক নাম ছিল ক্যাওলিন বা হচ্ছে কি কাদামাটি, সংকেতটা সহ আমরা পড়বো। ঠিক আছে, এটা হচ্ছে কি ছিল? আমাদের সিরামিক উৎপাদনের মূল উপাদান। ঠিক আছে। তারপর হচ্ছে যে মুলার যোগ করে গলনাঙ্ক কমে আসে। ঠিক আছে, হাবিজাবি অনেক কথা বলা আছে। তারপর হচ্ছে এখানে ওই যে বিস্কুট ফাইবার গ্লেজিং, গ্লেজিং এর প্রয়োজনীয়তা বলছিলাম ভাই। গ্লেজিং কি জিনিস? গ্লেজিং কি? উজ্জ্বলতা এবং মসৃণ বৃদ্ধি করা। ঠিক আছে, এই যে মসৃণতা আর হচ্ছে উজ্জ্বলতা বৃদ্ধি করা। এক্ষেত্রে কি করা হয়? গ্রুপ 2 এর ধাতু হচ্ছে আমরা কি ইউজ করি। এছাড়াও কি লেড অক্সাইড, বোরক অক্সাইড, এগুলো হচ্ছে আমরা টুকটাক হচ্ছে কি করে থাকি, ইউজ করে থাকি। ঠিক আছে ভাই, লবণ হিসেবে কোনটা গ্লেজিং এ ব্যবহার করা হয়? সোডিয়াম ক্লোরাইড। হয় সোডিয়াম ক্লোরাইড, এই যে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে লবণ হিসেবে আমাদের গ্লেজিং পদার্থের ক্ষেত্রে ইউজ করা হয়। ওকে। ওকে। আচ্ছা, তো চলেন সামনের দিকে আগাই। তো সামনের দিকে গেলে হচ্ছে পাল্প পেপার উৎপাদনের মূলনীতি। পাল্প পেপার উৎপাদনের ক্ষেত্রে সেলুলোজ কি আমাদের প্রধান উপাদান। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রধান উপাদান। ঠিক আছে, তো প্রধান উপাদান তো লিগনিন আর হচ্ছে হেমসেলুলোজ, এগুলো হচ্ছে টুকটাক জিনিসপত্র। তারপর হচ্ছে আমাদের 3টা পদ্ধতিতে করা হয়, সালফেট পদ্ধতি বা ক্রাফট পদ্ধতি, সালফাইড, সোডাপল পদ্ধতি। ক্রাফট পদ্ধতি হচ্ছে বাংলাদেশে ইউজ করা হয়। ঠিক আছে, বাংলাদেশে হচ্ছে ক্রাফট পদ্ধতিতে পাল্প বা পেপার উৎপাদন করা হয়। কুকিং লিকার উপাদান 3টা: সোডিয়াম সালফাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট না, ভাইয়া যখন পড়াইছিলাম তাও তখনও লিখে দিয়েছিলাম, এখন লিখে দিই, সোডিয়াম বাইকার্বনেট কিন্তু না, সোডিয়াম কার্বনেট। ওকে, এটা হচ্ছে কুকিং লিকারের আমাদের উপাদান। বিরঞ্জক হিসেবে এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইউজ করা হয়। ঠিক আছে, ভুল যেন না করি। ওকে। তারপর হচ্ছে পাল্পের বিরঞ্জন, এই তো একটু আগে পরে আসলাম। ঠিক আছে, সিমেন্ট উৎপাদনের মূলনীতি, এই যে পোর্টল্যান্ড সিমেন্ট, সারা বিশ্বে সর্বাধিক ব্যবহৃত সিমেন্ট হচ্ছে কি আমাদের পোর্টল্যান্ড সিমেন্ট। পোর্টল্যান্ড সিমেন্টের কি করতে হবে? শতকরা সংযোজিতা আমাদের একটু দেখা লাগে। ঠিক আছে, আর বাংলাদেশে এই যে উৎপাদিত পোর্টল্যান্ড সিমেন্ট কি হয়, সেটা হচ্ছে শ্রেণীভুক্ত বাংলাদেশেরটা। আচ্ছা, পোর্টল্যান্ড সিমেন্টের সংযুতি, তো এখানে হচ্ছে এই যে জিপসাম চূর্ণ, জিপসাম চূর্ণের কাজ কি? জিপসাম কি ছিল? 2 অণু ক্যালসিয়াম সালফেট, 1 অণু পানি, এটা ছিল জিপসাম। কি? সিমেন্টের জমাট বাঁধা দৃঢ় করে।
জমাট বাঁধা, মন্থর বা ধীর করে। ঠিক আছে, এটা ছিল আমাদের জিপসামের কাজ। ঠিক আছে, সিমেন্টের জমাট বাঁধা, মন্থর বা ধীর করে, এটা তো আমরা আগে থেকে পড়ছি। ওকে, তো এখানে টুকটাক জিনিসপত্র জাস্ট হচ্ছে একবার রিডিং দিয়ে যাব। সিমেন্টের জমাট বাঁধা, ওই যে যে কে কে কাজ করে, মোটামুটি সব উপাদানই সিমেন্টের জমাট বাঁধা ত্বরান্বিত করে, জাস্ট কি অ্যাকসেপ্ট জিপসাম। ওকে, আচ্ছা, ওকে, গেল। এখানে আর তেমন কিছু নাই। ওকে, আচ্ছা, জিপসামের সংখ্যাটা কি ঠিক রকম? না না না, জিপসামের সংখ্যা তো ভাই একটু ভুল করে ফেলছি। ঠিক আছে, জিপসামের সংখ্যা হচ্ছে ক্যালসিয়াম সালফেট ইন্টু 2 অনুপানি। ঠিক আছে, এটা ভুল করে ফেলছি। ক্যালসিয়াম সালফেট ইন্টু 2 অনুপানি, ঠিক আছে, এটা ছিল আমাদের জিপসাম। ঠিক আছে, আর 2 অনু ক্যালসিয়াম সালফেট আর 1 অনুপানি, এটা ছিল প্লাস্টার অফ প্যারিস, পপ। ঠিক আছে, প্লাস্টার অফ প্যারিস, পপ। পপের সাথে হচ্ছে জিপসামের ঝামেলা করে ফেলছি। ওকে, এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। ওকে, ফাইন। সামনের দিকে আগাই। চামড়া ট্রেনিং এর মূল দিয়ে, চামড়া ট্রেনিং হচ্ছে ওই যে কিটা দিয়ে আমরা বেটিং করব। বেটিং কি ছিল? ওই যে প্রোটিন পদার্থ ভেঙে ফেলা। কি দিয়ে? ট্রিপসিন আর কার্বোট্রিপসিনের মেশিন দিয়ে আমরা এই কাজ করব। তারপর হচ্ছে পিকলিং এর ক্ষেত্রে আমরা কি দিয়ে পিকলিং করি? আমরা ক্রোম ট্রেনিং করে থাকি। ক্রোম ট্রেনিং এর পিএইচ কত? 4 থেকে 4.3 এগুলো লাগে। ক্রোম ট্রেনিং এর ক্ষেত্রে কোন আয়ন কাজ করে? ক্রোমিয়াম 3+ আয়ন কাজ করে। অথবা কোন যৌগ কাজ করে? ক্রোমিয়াম সালফেট যৌগ কাজ করে। ঠিক আছে, এই টুকটাক জিনিসগুলো দেখে ফেলবো। তারপর হচ্ছে এদিকে আস্তে আস্তে গেলে, আচ্ছা, তো সামনের দিকে যদি আগাই, তো খেয়াল করেন এই যে উদ্ভিজ্জ ট্যানিং, তারপর হচ্ছে এই জিনিসগুলো টুকটাক সিমেন্ট শিল্পের দূষক, ইউরিয়া শিল্পের দূষক, তেমন বেশি আমাদের ইম্পর্টেন্ট না। চামড়া শিল্পের দূষক, ঠিক আছে, তো চামড়া শিল্পের দূষক নট দ্যাট ইম্পর্টেন্ট। এই দূষক আমাদের পরীক্ষায় তেমন বেশি ইম্পর্টেন্ট না। কিন্তু কথা হচ্ছে যে ইটিপি, ইটিপি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইটিপির কাজ, ইপিটি ফুল ফর্ম কি ভাই? এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। হোয়ার ইজ এই যে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, ইটিপি। কি করা হয়? তরল বর্জ্য বিশোধন করা হয়, তরল বর্জ্য। ঠিক আছে, আমাদের তরল বর্জ্য হচ্ছে বিশোধন করা হয়েছে ইটিপি পদ্ধতিতে। ঠিক আছে, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট পদ্ধতিতে আমাদের তরল বর্জ্য বিশোধন করা হবে। 3টা পদ্ধতি আছে, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, একটা হচ্ছে প্রভাবন প্রক্রিয়া, আর এটা কি জিও প্রযুক্তি প্রয়োগ। তার মানে আসতেই পারে যে কোনটা হচ্ছে আমার ইটিপির কার্যপ্রণালী নয়। ঠিক আছে, তার মানে কি এই 3টা আমাদের যে কোনো একটা, ফাইন। তারপর হচ্ছে আমরা চলে যাব জীব প্রযুক্তি প্রয়োগ। ঠিক আছে, সরি, আমাদের রিসাইক্লিং। মনে রাখবেন, অ্যালুমিনিয়াম, কপার, কাঁচ, এই 3টা জিনিস 100% রিসাইকেল যোগ্য। ভাই এগুলো কিন্তু খুব সুন্দর করে পড়াই দিয়েছিলাম, 100% রিসাইকেল যোগ্য। ঠিক আছে, তার মানে কি এগুলা বারবার ব্যবহার করা যাবে, বারবার রিসাইকেল করা যাবে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম, কপার, কাঁচ, এগুলো কি 100% রিসাইকেল যোগ্য। ওকে, তারপর হচ্ছে আমরা সামনের দিকে যাই, যেগুলো কি ওই যে রিডিউস ওয়াস্ট, রিআর। 3টা আর হচ্ছে কি করা হয়, ফলো করা হয় রিসাইক্লিং এর ক্ষেত্রে? রিডিউস ওয়াস্ট, রিইউজ, আর হচ্ছে কি রিসাইকেল। ঠিক আছে, আমরা এভাবে হচ্ছে ইউজ করি, ফাইন। তারপর হচ্ছে যাই, এই যে আয়রন রিসাইক্লিং, অ্যালুমিনিয়াম রিসাইক্লিং, এগুলো জাস্ট হচ্ছে কি দিবে ভাইয়া? এগুলো হচ্ছে নর্মালি হচ্ছে জাস্ট একবার রিডিং দিয়ে যাবো, খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নাই। এই যে এগুলো যা এখানে টুকটাক কথাবার্তা বলা আছে, এগুলো কিন্তু আমি হচ্ছে অলরেডি বইয়ের উপরে লিখে দিচ্ছি। ঠিক আছে, যাতে আপনাদের প্যারা না হয়। ঠিক আছে, একবারে ফার্স্টে কিন্তু লিখে দিচ্ছি। ওকে, ফাইন। এগুলো হচ্ছে জাস্ট দেখে ফেলবো। স্থাপনের সুবিধা অসুবিধা দরকার নাই। গ্রিন হাউস গ্যাস, এগুলো আমরা ফার্স্ট চ্যাপ্টার অনেক পড়ছি। ন্যানোকণা খুবই খুবই ইম্পর্টেন্ট, ন্যানো পার্টিকেল, ন্যানো প্রযুক্তি শ্রেণীবিভাগ। ঠিক আছে, তো এই যে ন্যানোকণা, ন্যানোকণা কখন বলবো? 1 থেকে 100 ন্যানোমিটার। ঠিক আছে, ন্যানোকণার হচ্ছে আমাদের ডায়ামিটার হয় 1 থেকে 100 ন্যানোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে জানি ন্যানোকণা 3 ধরনের, একটা হচ্ছে ন্যানো লেয়ার, একটা হচ্ছে ন্যানো টিউব, একটা হচ্ছে ন্যানো পার্টিকেল। ঠিক আছে, ন্যানো লেয়ার কি 1 ডাইমেনশনাল, ন্যানো টিউব কি 2 ডাইমেনশনাল, ন্যানো পার্টিকেল হচ্ছে 3 ডাইমেনশনাল। ন্যানো টিউবের আরেক নাম হচ্ছে ন্যানো ওয়্যার। ঠিক আছে, এই টুকটা জিনিসগুলো জানবো। ন্যানো পার্টিকেলের বৈশিষ্ট্য, ওই যে টুকটাক যদি বলি, গলনাঙ্ক কি হয়? কম হয়। কালারটা হচ্ছে বেশি হয়। বিদ্যুৎ পরিবাহিতা হচ্ছে কি হবে? বেশি হবে। তারপর ন্যানোকণা হচ্ছে কি স্থায়িত্ব বেশি হবে, ন্যানোকণা বেশি ঘাত সহনীয় হবে। ঠিক আছে, তারপর কি ইউভি রশ্মিকে প্রতিহত করতে পারে। ভাই অনেক সুন্দর করে লিখে দিছিলাম না, বলেছিলাম না? অবশ্যই ক্লাস নোটটা একবার ফলো করবেন। ওকে, তো এই জিনিসগুলো হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে সুন্দর করে হচ্ছে একবার দেখে নিব। ঠিক আছে, হোপফুলি কোনো সমস্যা হবে না। ফাইনালি হচ্ছে এখানে যে গলনাঙ্ক যে কথাগুলো বলছে, এই যে ন্যানো পার্টিকেল, শিল্পে ন্যানো পার্টিকেল ব্যবহারের সম্ভাবনা। ঠিক আছে, তো সম্ভাবনার ক্ষেত্রে মেইনলি হচ্ছে আমাদের কোন ক্ষেত্রে কোন জিনিস হচ্ছে ইউজ করা হয়? এই যে দেখেন, এখানে সুন্দর করে বৈদ্যুতিক শিল্পে ন্যানোকণার ব্যবহার খুবই খুবই ইম্পর্টেন্ট, একটা পয়েন্টও বাদ দিব না এখান থেকে। কারণ কি, এই যে দেখেন, কার্বন ন্যানোটিউবের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বেশি, ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি তৈরিতে ব্যবহৃত হয়। তারপর দেখেন ন্যানোকণা দ্বারা সেমিকন্ডাক্টর তৈরি করা যায়। তারপর কি মেমোরি সংরক্ষক তৈরি করা যায়। তারপর হচ্ছে কি আমাদের হচ্ছে ফটোসেলের দক্ষতা অনেক বেশি বৃদ্ধি করা যায়। এটা কিন্তু শিল্পে খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপর কি দুইটা জিনিস দেখেন, জিঙ্ক অক্সাইড, টাইটানিয়াম অক্সাইড সানস্ক্রিন লোশনে ব্যবহার করা হয়। ঠিক আছে, সানস্ক্রিন লোশনে ব্যবহার করে কি ওই যে ইউভি রশ্মি প্রতিহত করবে, তার মানে কি আমাদের স্কিনকে বাঁচায় রাখবে। ওকে, তো স্কিন ক্যান্সার হইতে দিবে না। তারপর হচ্ছে দেখেন, এই যে লাস্ট পয়েন্ট, এমআরআই কন্ট্রাস্ট লেন্স হিসেবে প্যারাম্যাগনেটিক গ্যাডোলিনিয়াম আয়ন ব্যবহার করা হয়। এখানে কিন্তু ওই যে ভাই আরেকটা জিনিস লিখে দিয়েছিলাম, ওই যে এই আগের পৃষ্ঠায় আছে ফেরাম। ঠিক আছে, এই যে কোথায় 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 ফেরাম যে হচ্ছে আমাদের কি আর্সেনিক, এই যে আর্সেনিক দূর করতে আয়রন অক্সাইড। ঠিক আছে, আয়রন অক্সাইড হচ্ছে ন্যানোকণা আমাদের ব্যবহৃত হয়। ঠিক আছে, এই টুকটাক জিনিস। আরেকটা কি ছিল?
ফল পাকানোর কাজে টাইটেনিয়াম ডাইঅক্সাইড। ঠিক আছে, এটা আমরা ব্যবহার করি। ওকে, তো এই জিনিসটা ভাই হচ্ছে সুন্দর করে লিখে দিছিলাম, ফাইন। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের জিনিসপত্র। ঠিক আছে, নুরজাহান বলছে গতবারের বিদায়টা ফেক হইলেও এবারেরটা হচ্ছে সিফাত ভাইয়া ধরে নিয়ে আসবে না, এটা সত্যি সত্যি লাস্ট ক্লাস আমাদের, ঠিক আছে, মেডিকেলের। ওকে। হ্যাঁ ভাইয়া, নুরজাহান এটা দুঃখজনক হলেও সত্যি, এবার মনে হচ্ছে আর কোনো হচ্ছে আমাদের কি হবে না, যে মানে কি বলে, মানে ভুল বা ফেক কোনো বিদায় নেওয়ার সম্ভাবনা নাই, সুযোগ নাই। ঠিক আছে, কারণ কি, কারণ হচ্ছে আপনাদের তো পরীক্ষা আগে গেছে, এখন আমরা যদি পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাসই নিতে থাকি তাহলে তো আমাদের সমস্যা, ঠিক না? তো হচ্ছে সেজন্য হচ্ছে আমরা হচ্ছে মোটামুটি ক্লাস শেষ করিতেছি, কিন্তু আমরা কিন্তু আপনাদের ছাড়তেছি না। ঠিক আছে, আপনাদের একবার ধরছি মানে ধরছি। ঠিক আছে, আমরা হচ্ছে ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়া শেষ, আপনাদের সাথে হচ্ছে আবার নতুন করে কি করব, গাইডলাইন সেশন করব। তো গাইডলাইন সেশনে হচ্ছে আপনাদের যত ধরনের সমস্যা হচ্ছে, পরীক্ষা দিতে গিয়ে কোনো সমস্যা ফেস করতেছেন কিনা, বা পড়তে গিয়ে হচ্ছে কোনো ধরনের সমস্যা ফেস করতেছেন কিনা, সেই জিনিসগুলো কিন্তু আমরা অবশ্যই সলভ করব। ওকে, তো গাইডলাইন সেশনে ইনশাল্লাহ আপনার সাথে আমাদের অবশ্যই আবার দেখা হবে, এটা কোনো ব্যাপার না। কথা হচ্ছে মডেল টেস্ট গুলা শুরু হচ্ছে। মডেল টেস্ট গুলা কি আমরা একটু সুন্দর করে, একটু চিন্তা ভাবনা করে, সোজা কথা মেডিকেল পরীক্ষায় আমি যেভাবে হচ্ছে অংশগ্রহণ করব, ঠিক আছে, ওই অংশগ্রহণের মতো করে আমরা মডেল টেস্ট গুলো দিব। কারণ কি, আপনি কিন্তু এই মডেল টেস্ট গুলো শুধুমাত্র দিচ্ছেন মানে নিজেকে প্রিপেয়ার করতেছেন তা না, মেইনলি হচ্ছে আমি জাস্ট ওই যে একটা মেডিকেল অ্যাডমিশনে বসবো, তার একটা কি নিজে হচ্ছে একটা প্রি প্র্যাকটিস স্বরূপ হচ্ছে আমি এই জিনিসটা দিচ্ছি। ঠিক আছে, তো সেজন্য হচ্ছে ওই জিনিসগুলো মানে মেডিকেলে আমি যেভাবে কাজ করব না, ঠিক সেভাবে হচ্ছে আমি পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো ভাইয়া আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, ঠিক আছে। আর যদি কোশ্চেন না থাকে, উৎকর্ষ কর্তৃক 2024 সালের মেডিকেল অ্যাডমিশনের হোপফুলি এটাই লাস্ট ক্লাস হবে। ঠিক আছে, তো সবার জন্য দোয়া থাকলো, শুভকামনা থাকলো। ঠিক আছে, ভালো করে পরীক্ষাগুলো দিবেন। ঠিক আছে, আমাদের ক্লাস শেষ কিন্তু পরীক্ষা শেষ না, ওই যে বললাম না, একবার স্টুডেন্টকে ধরছি, স্টুডেন্টকে আমি আর ছাড়তেছি না যতদিন অবধি আমরা মেডিকেল অ্যাডমিশন অবধি না বসতেছি। ঠিক আছে, আচ্ছা। নুরজাহান বলছে ভাই গাইডলাইন গুলো কবে হবে হয়? আচ্ছা, এটা হচ্ছে ওই যে আপনাদের উৎকর্ষ পেজে বা হচ্ছে আপনাদের মেসেজ চলে যাবে। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে দেখবেন যে নর্মালি আমাদের কিন্তু ওই যে রবি সোম মঙ্গল, রবিবারে হয়তো হচ্ছে আমাদের কি ভার্সিটি, সোমবারে হতো ইঞ্জিনিয়ারিং, মঙ্গলবার হয়তো মেডিকেল। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা যেহেতু মডেল টেস্ট শুরু করে দিছি সেজন্য গাইডলাইন গুলো অফ আছে, সেমিনার গুলা। তো আবার যখন সেমিনার গুলো স্টার্ট হবে তখন হচ্ছে আমরা কিন্তু আবার গাইডলাইন সেশন শুরু করব। ঠিক আছে, মেইনলি মেডিকেল একটা হচ্ছে মঙ্গলবারে হয়। ওকে, তো ভাই আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাস এখানে শেষ করতে পারি। আছে কারো? আমার মনে হয় না কারো কোনো কোশ্চেন আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুধুমাত্র নূরজাহানই হচ্ছে এখন কোশ্চেন টোশ্চেন করতেছিলেন। তো সবাই ভালো থাকবেন ভাইয়া, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো, শুভকামনা রইলো। জাস্ট একটা কথা মাথাটা ঠান্ডা রাখবেন, ঠিক আছে, আমরা সবসময় আপনাদের পাশে আছি, যে পড়াগুলো পড়াইছি সুন্দর করে একটু রিভাইজ দেবেন। ঠিক আছে, রিভাইজ দিলে দেখবেন মোটামুটি কি আমাদের যে সমস্যাগুলো ফেস করতেছি অবশ্যই আমাদের জানাবেন। ঠিক আছে, আর নিজেরা তো পড়ার সময় হচ্ছে একটু ভালো করে মন দিয়ে পড়বেন, একই জিনিস বারবার পড়বেন, এমসিকিউ প্র্যাকটিস করবেন প্রচুর। ঠিক আছে, মেডিকেলের জন্য যেটা সবচেয়ে বেশি দরকার। ওকে, তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে হোপফুলি আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।